আপনি কি জানেন বাংলায় লক্ষ্মী পুজো শুরু হয়েছিল প্রায় ৬০০ বছর আগে কৃষকের ধান ভরা গোলা থেকে। তখন কিন্তু মা লক্ষ্মীকে দেখা হতো শুধু ধন সম্পদের দেবী হিসেবে নয়, বরং সন্তান আর জ্ঞানের রক্ষক হিসেবেও। ১৪০০ শতকের কৃষক কি ১৬০০ শতকের মনসামঙ্গল কাব্য, এমনকি মুঘল আর ব্রিটিশ আমলের ইতিহাসেও লুকিয়ে আছে এই পুজোর ভেতরে। আজ আমি আপনাকে শোনাবো সেই অজানা কাহিনী, মা লক্ষ্মীর ৮টি রূপ কিভাবে এক এক সময় বাংলার ঘরে ঘরে জীবনের ভিত্তি হয়ে উঠেছিল। আদিম বাংলার বিশ্বাস, সেই সময় ছিল কৃষি নির্ভর জীবন। গ্রাম বাংলার কৃষক ভোরবেলায় দেখত যে ধান খেতে ভেসে বেড়াচ্ছে এক সোনালি আলো, যেন ধানের শীষ হতে এক নারী দাঁড়িয়ে আছেন। তাকে কেউ ডাকতো ধানের মা, কেউ বলতো অন্নের দেবী। তখন কোনো প্রদীপ বা কোনো প্রতিমা কিন্তু ছিল না। নতুন ফসল কেটে কৃষক মাটিতে ফেলতো এক মুঠো চাল, কিছু তালপাতা, আর মনে মনে প্রার্থনা করত, হে মা আবার আসিস, আমার ঘর ভরিস। এই ছিল বাংলায় লক্ষ্মী পুজোর প্রাচীনতম রূপ। এরপর পাল যুগের পদ্ম লক্ষ্মী পুজো, ৮ম থেকে ১২০০ শতকের মাঝামাঝি সময়। পাল রাজারা কিন্তু বৌদ্ধ হলেও তাদের মুদ্রায় দেখা যায় পদ্মে বসা এক নারীর প্রতীক, যা আজ আমরা লক্ষ্মী রূপেই চিনি। তখন পূজা ছিল লোকায়ত, ধান ও দুধ দিয়ে ছোট ছোট আচার বা নিয়ম। কৃষকের বিশ্বাস মিলে গেল এবার রাজশক্তির আশীর্বাদের সাথে। লক্ষ্মী হয়ে উঠলেন শুধু অন্নের দেবী নন, বরং ধন ও সমৃদ্ধির প্রতীকও। এরপরে আসছে সেন যুগ ও ব্রাহ্মণ্য রীতি, ১২০০ শতক থেকে ১৩০০ শতকের সময়। এই সেন শাসনকালে হিন্দু শাস্ত্র ও পুরাণ বাংলায় জোর পায়। তখন প্রথমবার লক্ষ্মী দেবীর মূর্তি প্রতীকী আকারে পুজো হয়। আলপনা আঁকার রীতি শুরু হয়। চালের গুঁড়ো দিয়ে মেঝেতে পদ্ম, শস্য, ময়ূরের পালক আঁকা হতো। নারীরা সন্ধ্যায় সাঁঝবাতির আলোয় গান গাইত, মা লক্ষ্মী ঘরে এসো, দারিদ্র দূর করো। এরপরে হচ্ছে মধ্যযুগ ও লক্ষ্মীর পাঁচালী, ১৪০০ থেকে ১৬০০ শতক। এই সময় গড়ে ওঠে গ্রামীণ লোকগল্প ও গান, মানে লক্ষ্মীর পাঁচালী। এই গল্পে দেবী কখনো দরিদ্র পরিবারের পাশে দাঁড়ান, কখনো ভিক্ষুক রূপে পরীক্ষা নেন, আবার কখনো কৃষকের ঘরে সমৃদ্ধি ফিরিয়ে আনেন। মেয়েরা ব্রত করে, চাল ডাল দুধ গুড় দিয়ে পুজো করে। এই সময় থেকে পুজো হয়ে ওঠে নারীদের হাতে ঘরের সমৃদ্ধি রক্ষার প্রতীক। এরপরে আসছে মুঘল আমল এবং বাংলার উঠোনের পুজো, ১৬০০ শতক থেকে ১৮০০ শতক। মুঘল যুগে কিন্তু বাংলার অর্থনীতি উন্নত হলো। এবার পাট, মাসলিন, ধানের ব্যবসা আরও বেড়ে গেল। এই সময় গ্রামের পাশাপাশি শহর কলকাতার নবাবী পাড়াতেও কিন্তু লক্ষ্মী পুজো শুরু হয়। লক্ষ্মীর সরা, মানে মাটির গোল একটা ডিস্কের মতো আঁকা দেবীর ছবি, আর তখন ঘরে ঘরে রাখা হতো এই সরা। ফরিদপুর, ঢাকায় সুরেশ্বরী শৈলীর আলপনা আঁকা হতো। আলো জ্বালানো, প্রদীপ সাজানো, গৃহকর্ত্রীদের পুজো করা, এই সব নিয়ম ধীরে ধীরে একটা প্রথা হয়ে ওঠে। এরপরে আসে ব্রিটিশ আমলের নবজাগরণ, ১৮০০ থেকে ১৯০০ শতক। ইংরেজ শাসন এলো। নগর কলকাতায় তৈরি হলো অফিস, ব্যবসা, বণিক শ্রেণী। গৃহিণীরা আলপনায় দেবীর পা আঁকতেন, নতুন খাতা পুজোয় রাখতেন, যাতে নতুন ব্যবসা আরও বেশি সফল হয়। বিদ্যালয় পড়ুয়া মেয়েরা পাঁচালী গান গায়, আর পাড়ায় হতো সমবেত পুজো। লক্ষ্মী পুজো তখন শুধু ধর্মীয় নয়, সাংস্কৃতিক উৎসব হয়েও দাঁড়ালো। স্বাধীনতার সময় পুজোর রূপ, কলকাতার বণিক মহলে খাতা পুজো বিশেষ প্রচলিত হয়, মানে নতুন খাতা, কলম, হিসাব বই দেবীর পায়ে রাখা হতো। পাড়ায় পাড়ায় একসাথে প্রদীপ জ্বলে উঠত, একসাথে গান, নাটক, মিষ্টির ভোগ। ছোট ব্যবসায়ী থেকে বড় জমিদার সবাই বিশ্বাস করত লক্ষ্মী পুজো মানেই নতুন বছরের শুভ সূচনা, কিছুটা ইয়ার এন্ডিং এর মতো ব্যাপারটা। এই সময় পুজো হয়ে ওঠে পরিবার ও সমাজের ঐক্যের উৎসব, যা স্বাধীনতার আগেও বাঙালির ঘরে ঘরে আলোর বার্তা দিয়েছে। এরপর কিন্তু ফিরে যাব একটু পুরনো দিনে। এরপর ব্রাহ্মণ সমাজ যখন বেদ, পুরাণ, উপাখ্যান ও শারদীয় পুজো রীতি সংস্কৃতিতে পা রাখে। লক্ষ্মী দেবীর পুজো হয় প্রতিনিধিত্বমূলক। বছরে একদিন শারদীয় নবান্ন উৎসবে ক্ষুদ্র মন্ত্রপাঠ আর কিছু তুলো চাল দ্বারা। ব্রিটিশ যুগে বাংলার শহর যখন ঘুম থেকে জেগে ওঠে, বিদ্যাসাগর, রামমোহন, দেবেন্দ্রনাথের নতুন ভাবধারা তখন সেই মানুষদের প্রেরণা দেয়। তখনই লক্ষ্মী পুজো যেন আবার ফিরে এলো, কেননা অর্থ ব্যবস্থা বদলেছে, গৃহস্থালী আর বাড়ির সংসর্গ বোঝার শক্তি বেড়েছে। সেই সময় কলকাতার বাড়ি, অফিসে গৃহকর্ত্রী স্ত্রীরা লক্ষ্মী পুজো করেন। পুজো ঠাকুরের আলপনা আঁকেন, লাল কাপড় পরে। সবাই বলতেন দেবীর আশীর্বাদ থাকুক বাড়িতে। তখন মাধ্যমিক পড়ুয়া ছেলেমেয়েরা সঙ্গে সঙ্গে সংলাপে মেলে দেবীর গীত, আর পুজো খেতে কোষাগারে গোলাপ জলের ফোঁটা পড়ে।
এই লক্ষ্মী পুজো তখন শুধু একজন ঠাকুর বা কোনো ধানের দেবী নয়, বরং একটি পরিবারের নতুন শুরু, নতুন বছরের সিগন্যাল, এমনকি নতুন ব্যবসার শুভ সূচনা। এই পথেই জন্ম নিয়েছে লক্ষ্মী পুজো, সরল আনন্দ থেকে শুরু করে পরিবার আর সমাজের এক নির্ভরশীল প্রতীক হয়ে ওঠা। আর এখন সেই প্রতীক আমাদের ঘরের প্রতিটি দ্বীপ জেলে অন্ধকারে আলো ফেলে আর বলে, তোমার পরিশ্রম সার্থক, আমি এসেছি, আশীর্বাদে তুমি উন্নত হবে। আপনি কি জানেন, বাংলার ঘরে ঘরে যে লক্ষ্মী পুজো হয় তার পেছনে লুকিয়ে আছে বহু শতাব্দীর ইতিহাস। শুধু বিশ্বাস আর ভক্তি নয়, এর সাথে জড়িয়ে আছে কৃষি, সমাজ, এমনকি বাংলার অর্থনীতির গল্প। লক্ষ্মী দেবীকে আমরা সবাই ধন, ঐশ্বর্য আর সমৃদ্ধির দেবী হিসেবে জানি, কিন্তু বাংলায় লক্ষ্মী পুজো শুরু হয়েছিল কেবল ধন সম্পদের আশায় নয়, বরং ছিল একেবারে কৃষি নির্ভর ঐতিহ্যের সাথে যুক্ত। প্রাচীনকালে বাংলার মানুষ ভাদ্র মাসের শেষে নতুন ধান ঘরে তুলত। কৃষক পরিবার বিশ্বাস করত ধানই হচ্ছে আসল সম্পদ, আর এই ধানকে আশীর্বাদ করেন মা লক্ষ্মী। তাই আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে, কৌমারী পূর্ণিমার দিনে গৃহস্থরা ঘরে ঘরে মা লক্ষ্মীর পূজা করতেন। তখন একে বলা হতো ধান ও লক্ষ্মী পুজো। ঐতিহাসিক সূত্র বলছে বাংলায় প্রায় 1500 শতক থেকেই এই পুজোর প্রচলন শুরু হয়। তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো, তখনকার পুজোয় কিন্তু প্রতিমা ব্যবহার করা হতো না। মাটির সরার গোলাকার ঢাকনার ওপর আলপনা এঁকে তার ওপর মা লক্ষ্মীর ছবি আঁকা হতো। আজও গ্রামীণ বাংলায় অনেকে এই প্রথা দিয়ে কিন্তু পুজো করতে দেখা যায়। বাংলার মৃৎশিল্পীরা এখনও এই সরালক্ষ্মী বানান, যেখানে দেবীর মুখ আঁকা থাকে ছোট্ট একটা মাটির গোলাকার পাত্রে। এটি একেবারে বাংলার নিজস্ব ঐতিহ্য, যা অন্য রাজ্যে কিন্তু খুব একটা দেখা যায় না। তাহলে এইসব ঘটনা থেকে স্পষ্ট বোঝা যায় যে লক্ষ্মী পুজো শুধু দেবীর আরাধনা নয়, বরং বাংলার কৃষি জীবন, অর্থনীতি, গৃহস্থালির সংস্কার আর নারীর মর্যাদার প্রতীকও। তাহলে আপনার বাড়ির লক্ষ্মী পুজোর সময় কি এখনো সরায় ছবি আঁকা হয়, নাকি শুধু প্রতিমা বা ফটো দিয়ে পুজো করা হয়? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজও চলে আসছে তার ইতিহাস প্রায় 600 বছরের বেশি পুরনো। আর সেই পুজো কেবল ভক্তি নয়, একসময় ছিল বাংলার কৃষি অর্থনীতির সবচেয়ে বড় প্রতীক। তবে হিন্দু শাস্ত্র অনুযায়ী এই লক্ষ্মী দেবীর প্রচলন কি করে শুরু হলো, মানে লক্ষ্মী দেবীকে মানুষ জানতে কিভাবে শুরু করলো, তাহলে একটু বেদ পুরাণ ঘেঁটে দেখা যাক। হিন্দু শাস্ত্র অনুযায়ী লক্ষ্মী দেবীর পূজা অবশ্যই ঋগ্বেদে শ্রী সূক্ততে উল্লেখিত, কিন্তু বাংলায় যেভাবে কৌমারী পূর্ণিমার রাতে লক্ষ্মী পুজো করা হয় তা একেবারেই বাংলার নিজস্ব রীতি। 1600 শতকের চণ্ডী মঙ্গল কাব্যেও কিন্তু লক্ষ্মী পুজোর উল্লেখ আছে। কাব্যে লেখা হয়েছে, গৃহস্থ পরিবারে ধান মজুত হলে পূর্ণিমা রাতে ঘর সাজিয়ে লক্ষ্মী আরাধনা করা হতো। আরও একটা চমকপ্রদ তথ্য হলো, অক্টোবর মাসের এই পূর্ণিমার রাতকে বাংলার মহিলারা খুবই শুভ মনে করতেন। তারা বিশ্বাস করতেন এই রাতে যদি ঘর পরিষ্কার করে প্রদীপ জ্বালানো হয় তবে মা লক্ষ্মী প্রবেশ করেন। এজন্য আজও দেখা যায় বাড়ির আঙিনায় আলপনা আঁকা। মুঘল আমলে যখন বাংলার কৃষকরা মুঘলদের কাছে কর দিত, তখন অনেকে লক্ষ্মী পুজোর দিনে গোপনে ধান মজুত করে রাখতেন। বিশ্বাস ছিল যে মা লক্ষ্মীর আশীর্বাদে শস্য নষ্ট হবে না। এটাই বাংলার কৃষি সমাজে পুজোটিকে আরও জরুরি করে তোলে। ব্রিটিশ আমলেও কিন্তু এই পুজো গুরুত্বপূর্ণ ছিল। গ্রাম বাংলার জমিদার বাড়িগুলোতে লক্ষ্মী পুজো এক ধরনের সামাজিক অনুষ্ঠান হয়ে দাঁড়ায়। শোনা যায় নদিয়ার রাজবাড়িতে লক্ষ্মী পুজোর সময় পুরো গ্রামকে ভোগ বিতরণ করা হতো। আরেকটা অজানা তথ্য হলো, লক্ষ্মী পুজোর দিন অনেক পরিবারে আলস্য নিষিদ্ধ করা হয়, মানে বিশ্বাস করা হয় যে মা লক্ষ্মী অলস ঘরে প্রবেশ করেন না। তাই এই দিনে মহিলারা ভোর থেকে ঘর দৌড় ধোয়া মোছা করতেন। অর্থাৎ দেখা যাচ্ছে প্রাচীন বেদের মন্ত্র থেকে শুরু করে 1400 শতকের কৃষক সমাজ বা 1600 শতকের মঙ্গল কাব্য, মুঘল আর ব্রিটিশ আমলের সামাজিক রীতি, সব মিলিয়ে লক্ষ্মী পুজো কেবল ভক্তির নয়, বাংলার ইতিহাস, অর্থনীতির অমূল্য দলিল। এইবারে বলবো একটা এমন দিক যেটা না বললে এই ভিডিওটা একেবারে অসম্পূর্ণ। সেটা হচ্ছে, মা লক্ষ্মী কিন্তু শুধু ধন সম্পদ, ঐশ্বর্য, টাকা পয়সা এই সব কিছু দেবী নন। দেবীর কিন্তু 8টা রূপ আছেন, অর্থাৎ অষ্টলক্ষ্মী। এই রূপগুলো কিন্তু এই ধন সম্পত্তি থেকে একটু অন্যরকম। আজকে সেই রূপের গল্পটা না বললেই নয়। আদি লক্ষ্মী, তিনি হলেন মহালক্ষ্মী, অর্থাৎ সর্বপ্রথম সৃষ্টি শক্তি। বিশ্বাস করা হয় তিনি ভক্তকে আধ্যাত্মিক শক্তি ও মুক্তি দেন। সংসারে শুধু ধন সম্পদ ভক্তি নয়, ধর্মীয় শক্তি রক্ষা করেন। ধনলক্ষ্মী, এই রূপে মা স্বর্ণ, রূপা, অর্থ সম্পদ দান করেন, সংসারের আর্থিক উন্নতি ও ব্যবসায়িক সমৃদ্ধির প্রতীক।
বাংলায় ধানই ধন বলে ধানলক্ষ্মী পূজা প্রচলিত ছিল। ধান্যলক্ষ্মী, তিনি শস্য ও খাদ্যের দেবী। কৃষক সমাজে ধান্যলক্ষ্মী পূজা খুবই গুরুত্বপূর্ণ, কারণ মা শস্য ভাণ্ডার পূর্ণ রাখেন, ক্ষুধা মুক্তি ও পুষ্টির প্রতীক। গজলক্ষ্মী, দুটি হাতিতে স্নান করানো রূপে মা গজলক্ষ্মী। তিনি রাজসিক ঐশ্বর্য, ক্ষমতা ও গৌরব প্রদান করেন। মন্দির ও দরবারে তার পুজো প্রচলিত ছিল। সন্তান লক্ষ্মী, তিনি সন্তান রক্ষার দেবী। গৃহে সন্তানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সৌভাগ্য দান করেন। প্রাচীনকালে সন্তানহীন দম্পতি বিশেষভাবে তার পুজো করতেন। বিজয় লক্ষ্মী, এই রূপ বিজয় ও সাফল্যের প্রতীক। যুদ্ধে, ব্যবসায় বা জীবনের যে কোনো কাজে সাফল্যের জন্য তাকে আহ্বান করা হয়। ভয় ও শত্রু থেকে রক্ষা করেন বিজয় লক্ষ্মী। বিদ্যালক্ষ্মী, তিনি জ্ঞান, বুদ্ধি ও শিক্ষা দান করেন। শিক্ষার্থীরা, গায়ক, কবি, শিল্পীরা তার আরাধনা করেন। তিনি সরস্বতীর সাথে যুক্ত, তবে আলাদা রূপ হিসেবে পূজিত। অষ্টলক্ষ্মী, উপরোক্ত সব রূপকে একসাথে বলা হয় অষ্টলক্ষ্মী। সংসারে যে 8 রকমের সুখ ও সমৃদ্ধি প্রয়োজন, আধ্যাত্মিক, শস্য, রাজ্য, সন্তান, বিজয়, বিদ্যা ও শক্তি, এই সবই এই 8 রূপে প্রতিফলিত। মা লক্ষ্মী কেবল টাকার দেবী নন, তিনি ধান, চাল থেকে শুরু করে সন্তান, জ্ঞান, বিজয়, সব রকম সুখ সমৃদ্ধির রক্ষক। এজন্য বাংলায় বলা হয়, লক্ষ্মী না থাকলে ঘরে কিছুই থাকে না। দুর্গোৎসবের উন্মাদনার পর লক্ষ্মী পুজো আসলে বাংলার কৃষি জীবনের গল্প। কিন্তু কি বলুন তো, আপনার মনে হয় আজকের শহুরে লক্ষ্মী পুজো আর সেই প্রাচীন ধানলক্ষ্মী পুজোর মধ্যে কতটা পার্থক্য রয়ে গেছে? আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। শুভ লক্ষ্মী পুজো সকলকে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল তথ্যের সম্ভার।